অ্যাজমার কোনো অ্যাজ সাচ ট্রিটমেন্ট নেই, কিন্তু অ্যাজমাকে তুমি রিলিফ দিতে পারো উইথ দ্য ইউজ অফ ইনহেলার্স, তাই না? অ্যাজমা থেকে তুমি রিলিফ পেতে পারো উইথ দ্য ইউজ অফ ইনহেলার্স, বা প্রচুর ব্রিদিং এক্সারসাইজ আছে, প্রাণায়াম করলেও কিন্তু তুমি অ্যাজমার সাথে বেটার কোপ করতে পারো। ইনহেলার্সদের মেন কাজটাই কি? ইনহেলার্সদের মেন কাজটাই হচ্ছে ব্রঙ্কো ডায়ালেশন, ব্রঙ্কো ডায়ালিটার্স বলে তাই। এটা হচ্ছে ব্রঙ্কো ডায়ালিটার্স, মানে ব্রঙ্কো ডায়ালেশন মানে কি, টার্মিনাল ব্রঙ্কাই যদি এরকম থাকে, ইনহেলার মানে এদের ইনহেলার যদি দাও তাহলে একটু এরকম মোটা হয়ে যাবে। এপিথেলিয়ামের উপর আগের দিনই বলেছিলাম যে যেহেতু অ্যানারোবিক কন্ডিশনে এই সিগারেটের কনস্টিটুয়েন্টস গুলো বার্ন করে বা ফসিল ফুয়েল গুলো বার্ন করে, তো এরা কি করে প্রচুর কোল টার তৈরি করে, মানে কোল টার না, তারা এক ধরনের অর্গানিক হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ড তৈরি করে। আর এইচ প্লাসের সাথে পিএইচ এর তো সম্পর্ক আছে, এইচ প্লাস যত বাড়বে পিএইচ তত কমবে, মানে কি অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক। আর এইচ প্লাস যত কমবে পিএইচ তত বাড়বে, মানে কি অ্যালকালাইন মিডিয়াম। ব্যাস, এই বেসিক কেমিস্ট্রির কনসেপ্টটা থাকলেই সব বুঝতে পারবে। তোমাকে যদি ঘুরিয়ে বলে যে পিএইচ কম থাকলে কোন এফেক্ট হবে, পিএইচ কম থাকলে বুঝতেই পারছো অ্যাসিডিক মানে বোরস এফেক্ট, আর পিএইচ বেশি থাকলে তাহলে উল্টোটা হবে, মানে হলডেন্স এফেক্ট হবে। এবার পিএইচ বেশি মানে অ্যালকালাইন মিডিয়াম, মানে এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন কম। তাহলে ঘুরিয়ে প্রশ্ন দিলেও তোমরা এইভাবে ব্যাক ক্যালকুলেশন করে কোশ্চেনটার আনসার করতে পারবে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এবার কিছু ডিজিজেস অফ রেসপিরেটরি সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। কিছু ডিজিজেস, ঠিক আছে? কি কি রোগ হতে পারে, কি কি অসুবিধাজনক পরিস্থিতি তোমার রেসপিরেটরি সিস্টেমে তৈরি হতে পারে। প্রথমেই যার নাম আসবে সে হচ্ছে অ্যাজমা। অ্যাজমা অ্যাজমা কোথায়, মানে মেইনলি অ্যাজমার প্রবলেমটা কি? কনস্ট্যান্ট কফিং, ভিজিং। ভিজিং মানে কি? শ্বাস টানা, লেবার্ড ব্রিদিং, হেভি ব্রিদিং কে ভিজিং বলা হয়, ঠিক আছে? ভিজিং আর কাফিং, ঠিক আছে? কাশবে আর সবসময় হাঁপানি রুগীর মতো, বেসিক্যালি হাঁপানি এটা, ঠিক আছে? হাঁপ টানবে, বেশি বেশি করে হেভি ব্রিদিং করবে, লেবার্ড ব্রিদিং হবে আর কাশি হবে, একে অ্যাজমা বলে। ড্রাই কাফ কিন্তু, হ্যাঁ, মানে কোনো স্পুটাম বা মিউকাস খুব একটা উঠবে না, একে অ্যাজমা বলে। অ্যাজমা অনেক কারণে হতে পারে, জেনেটিক কারণে হতে পারে অ্যাজমা। অ্যাজমা জেনারেলি যে টার্মিনাল যে ব্রঙ্কাই গুলো আছে না, টার্মিনাল ব্রঙ্কাই গুলো যদি কোনোভাবে, এখানে যদি টার্মিনাল ব্রঙ্কাই গুলো কোনো অবস্ট্রাকশন হয়, কোল্যাপস হয়, ইনফ্লামেশন হয় ডিউ টু ইনফেকশন, ইনফ্লামেশন ডিউ টু ইরিটেন্ট বলে, ইরিটেন্ট বা ইনফেকশনের জন্য হতে পারে, তবে কিন্তু অ্যাজমা হতে পারে, ঠিক আছে? এবার অবস্ট্রাকশন কি করে? খুব ধুলো ধোঁয়ার মধ্যে দীর্ঘদিন থাকলে ডাস্ট পার্টিকেলস, ঠিক আছে, এই টার্মিনাল ব্রঙ্কাইয়ের মধ্যে যে সিউডোস্ট্র্যাটিফাইড কিউবয়েডাল সিলিয়েটেড এপিথেলিয়াম সেলস গুলো আছে, সেগুলোর এই সিলিয়ারি মেমব্রেনটাকে ব্লক করে দেয়, মানে সিলিয়ারি যে রিজিয়নটা আছে সেগুলোকে ব্লক করে দেয়। তো অবস্ট্রাকশন হয়ে যায়, এয়ারওয়েটা ন্যারো হয়ে যায়, এয়ারওয়ে কোল্যাপস করতে পারে ইনজুরির জন্য। কোল্যাপস করা মানে এরকম এয়ারওয়ে আছে, এরকম সরু হয়ে গেছে কোনো ইনজুরির জন্য। ইনফ্লামেশন, ধরো কোনো ইরিটেন্ট ঢুকলো, ঠিক আছে, কোনো ইরিটেশন করছো, তো ইরিটেন্টটাকে মানে কাউন্টার করার জন্য কি হচ্ছে, একটা ইমিউন রেসপন্সে এই যে ভেতরটা এটা ইনফ্লামেশন হচ্ছে, মানে লুমেনটা মানে গর্তটা যদি এতটা থাকে, ইনফ্লামেশন হলে দেওয়ালগুলো ফুলে গিয়ে গর্তটা এরকম সরু হয়ে যাবে, ঠিক আছে? তো সেটাও অবস্ট্রাকশন করছে। আর প্রলংড ইনফেকশন, দীর্ঘদিন সর্দি কাশি যদি কারোর থাকে, ঠিক আছে, নিউমোনিয়া থেকে ভুগলো দীর্ঘদিন, কোভিড হলো দীর্ঘদিন, ঠিক আছে, এই সিভিয়ার ইনফেকশনের পরে কি হয়, প্রলংড ইনফ্লামেশন হয়ে যায় এই টার্মিনাল ব্রঙ্কাইতে, তখনও কিন্তু অ্যাজমা ডেভেলপ করতে পারে, ঠিক আছে? অ্যাজমা ডেভেলপ করতে পারে। আর কিছু মানুষের
টার্মিনাল ব্রঙ্কাই গুলো জেনেটিক কারণেই সরু হয়, ঠিক আছে? তো তাদের কিন্তু অ্যাজম্যাটিক কন্ডিশন থাকে, জন্ম থেকেই অ্যাজমার মতো কন্ডিশন থাকে, এবং তারা যদি ঠিকমতো ব্রিদিং এক্সারসাইজ না করে, স্মোকিং করে, বা ধরো আরো পলিউটেড এনভায়রনমেন্টে থাকলো, স্ট্রেসড কন্ডিশনে থাকলো, তাহলে তাদের কিন্তু অ্যাজমা ডেভেলপ করে যেতে পারে। অ্যাজমার কোনো অ্যাজ সাচ ট্রিটমেন্ট নেই, কিন্তু অ্যাজমাকে তুমি রিলিফ দিতে পারো উইথ দ্য ইউজ অফ ইনহেলার্স, তাই না? অ্যাজমা থেকে তুমি রিলিফ পেতে পারো উইথ দ্য ইউজ অফ ইনহেলার্স, বা প্রচুর ব্রিদিং এক্সারসাইজ আছে, প্রাণায়াম করলেও কিন্তু তুমি অ্যাজমার সাথে বেটার কোপ করতে পারবে। এখানে একটা ছোট্ট কথা বলি, আমাদের দেশে প্রচুর পণ্ডিত আছে, সেলফ প্রোক্লেমড পণ্ডিত আছে, ঠিক আছে? তাদের এডুকেশনাল ডিগ্রিটা হয়তো তোমাদের বাড়ির ছোট ভাই বা বোনের যা আছে সেটাও নেই। হ্যাঁ, মানে তারা হয়তো প্রাইমারি স্কুলের গণ্ডিতে এত ভালো খেলেছে যে মানে প্রাইমারি স্কুল তাদের ছেড়ে বেরোতে দিতে চাইছে না। ওই বিরাট কোহলি যেমন আরসিবিতে, ও যেতে চাইলেও আরসিবি ওকে ছাড়বে না, ঠিক ওরকম ব্যাপার। হ্যাঁ, মানে এত ভালো পারফরমেন্স যে যেতেই দিতেই চাইছে না, মানে ডাইরেক্ট ওখান থেকে টিচার বানিয়ে দেবে, জাস্ট এজ হওয়ার অপেক্ষায় আছে। অনেকের হয়েও যায়, তো তারপর আর যখন দেখে যে না, পড়াতে গেলেও তো পড়তে হয়, সেটা পারবে না, তখন তারা ভিআরএস নিয়ে বাইরে বেরিয়ে আসে। এবার বাইরে বেরিয়ে এসে কিছু তো করে খেতে হবে, এবং আমাদের দেশে করে খাওয়ার দুটো খুব সহজ উপায় আছে। একটা হচ্ছে লোক ঠকাও, সেটা পলিটিক্স করেও হতে পারে, পডকাস্ট করেও হতে পারে। এই পডকাস্ট নিয়ে আবার বেশি কথা বলবো না, খুব গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, তো পলিটিক্স করে হতে পারে, পডকাস্ট করে হতে পারে। আর লোক ঠকানোর আর একটা উপায় আছে, পলিটিক্সও পোষাচ্ছে না, পডকাস্টও পোষাচ্ছে না, তোমার একটু সম্মান দরকার, মানে এই দুটোতে লোকে গালাগাল দেয়, একটু সম্মান দরকার, তো তুমি জ্যোতিষ হয়ে যেতে পারো, বা ইয়োগা এক্সপার্ট হয়ে যেতে পারো। পডকাস্টার্স আর পলিটিশিয়ান দিয়ে আমাদের ক্লাস নয়, আমাদের ক্লাসে আজকে বরং জ্যোতিষ দিয়েও নয়, লাস্ট মানে যাদের আর কিছুই হয় না, হ্যাঁ, মানে অগতির গতি, 3টে কপালভাতি আর 5টা সূর্যগ্রহণ শিখে তারা যোগী বাবা হয়ে যায়। আমি কিন্তু কারোর নাম নিইনি। হ্যাঁ, তো তারা ক্লেম করে এই প্রাণায়াম, কপালভাতি ইত্যাদি করলে তোমার অ্যাজমা সেরে যাবে। বুলশিট, জীবনে সারবে না। আরে ভাই, যে বাচ্চাটার জেনেটিক কারণে, হ্যাঁ, তার এই টার্মিনাল ব্রঙ্কাই গুলো এমনি ন্যারো, তার সেরে যাবে? প্রাণায়াম করলে 3বার নিঃশ্বাস নিলে তার জেনেটিক কোড বদলে যাবে? তার জিন এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবে? হবে না তো। নিজেরা বোঝো না, নিজেরা বোঝো। তো তাহলে অ্যাজমা প্রসব করে সারবে না, নাক টিপে চোখ টিপে সারবে না। বাট দেখো, যা রটে তার কিছু তো ঘটে। প্রাণায়াম করলে বা ব্রিদিং এক্সারসাইজ করলে, সে তুমি যে নামেই ডাকো না কেন, তুমি অ্যাজমার সাথে বেটার কোপ করতে পারবে। কেন জানো? তুমি একটা প্রপার রিদমিক ইনহেলেশন এবং এক্সহেলেশনের মধ্যে থাকলে তোমার অপটিমাম ক্যাপাসিটিতে এয়ার রিটেন করার, ইনটেক করার ক্যাপাসিটিটা তৈরি হবে। তোমার বডির, দেখো, তোমার বডিতে কিছু প্রবলেম থাকতেই পারে, কিন্তু প্রবলেমেটিক কন্ডিশনও তো তার একটা অপটিমাম ক্যাপাসিটি আছে। ধরো আমার ভাইটাল ক্যাপাসিটি, মানে আমার টাইটাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কম। আমার অ্যাজমা আছে ধরো, আমার কম, ঠিক আছে, আমার ধরো 4500 ml বা 4.5 লিটার ভাইটাল ক্যাপাসিটি আমার নয়, 4.5 লিটারের কম, 3 লিটার আমার ভাইটাল ক্যাপাসিটি। তো আমি যদি মানে রেগুলার এই ব্রিদিং এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করি, প্রাণায়াম করি, যোগব্যায়াম করি, রেগুলার যদি প্র্যাকটিস করি, তাহলে আমি কিন্তু ওই 3 লিটার আমার যে ভাইটাল ক্যাপাসিটি, ওই 3 লিটারই আমি পার ব্রেথ ভর্তি করতে পারবো। আর যদি প্র্যাকটিস না করি, হয়তো 3 লিটার পারবো না। তো তাতেও আমার কিন্তু মন্দের ভালো হবে, অন্য অ্যাজমা পেশেন্টদের থেকে আমি একটু বেটার থাকবো। হ্যাঁ, নর্মাল লোকের তুলনায় আমি কোনোদিনই বেটার হয়তো হতে পারবো না, কিন্তু অন্য লোকের তুলনায় আমি একটু বেটার হতে পারবো, ঠিক আছে? এটা তবে আবার বলি, সেটাও কিন্তু প্রপার গাইডেন্সেই করতে হবে, মানে এইসব ঢঙ্গি বাবাদের থেকে কিন্তু শিখলে হবে না। প্রচুর ভালো ভালো ইনস্টিটিউট আছে, মেডিকেল কলেজ থেকে যারা যোগা বা এরকম বা সেরকম ইনস্টিটিউশন থেকে, যেগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভড, ইউজিসি অ্যাপ্রুভড ইনস্টিটিউশন থেকে যারা ডিগ্রি আছে বা ডিপ্লোমা আছে অ্যাটলিস্ট, তাদের থেকে যদি শেখো তাহলে উপকার পাবে, নচেত নয়, ঠিক আছে? এটা
বেসিক্যালি অ্যাজমা হলে কথায় কথায় ভাইটাল ক্যাপাসিটি এলো, অ্যাজমা হলে তোমার ভাইটাল ক্যাপাসিটি কমে যায়। এবার ইনহেলার্স দু রকম হয়, একটা হচ্ছে স্টেরয়েডাল, একটা হচ্ছে নন স্টেরয়েডাল। স্টেরয়েডাল আর একটা হচ্ছে নন নন স্টেরয়েডাল। স্টেরয়েডাল আর নন স্টেরয়েডাল, স্টেরয়েডে অ্যারোমেটিক কম্পাউন্ডস থাকে, স্টেরয়েডস থাকে। এটা কি ফাস্ট অ্যাকশন, ফাস্ট অ্যাক্টিং। এটা কি করে, তোমারই কোনো অবস্ট্রাকশন বা এ থাকলে কি করে, এরা ইনহেলার্স বেসিক্যালি কিছুই না, এরা কি করে জানো, ইনহেলার্সদের মেন কাজটাই কি, ইনহেলার্সদের মেন কাজটাই হচ্ছে ব্রঙ্কো ডায়ালেশন, ব্রঙ্কো ডায়ালিটার্স বলে তাই। এটা হচ্ছে ব্রঙ্কো ডায়ালিটার্স, মানে ব্রঙ্কো ডায়ালেশন মানে কি, টার্মিনাল ব্রঙ্কাই যদি এরকম থাকে, ইনহেলার মানে এদের ইনহেলার যদি দাও তাহলে একটু এরকম মোটা হয়ে যাবে, ঠিক আছে। এর থেকে এটা খুব একটা মোটা না, বাট তাও মন্দের ভালো হবে, বাট অবভিয়াসলি। এবং নন স্টেরয়েডালটা স্লো অ্যাক্টিং। ঠিক আছে, নন স্টেরয়েডালটা স্লো অ্যাক্টিং, এটা ফাস্ট অ্যাক্টিং মানে তাড়াতাড়ি এটা করে। হ্যাঁ, কোনো ইরিটেন্ট বা এতে হলে কি হয়, যদি ধরো কোনো ইরিটেন্ট বা ইনফেকশনের জন্য তোমার অ্যাজমা হয়েছে, তখন তোমাকে ডাক্তার স্টেরয়েডাল ইনহেলার দেবে, কারণ ইনফ্লামেশন কমানোর জন্য স্টেরয়েড এক নাম্বার ওষুধ। ঠিক আছে, তোমার যদি কোল্যাপস হয় জেনেটিক কারণে, মানে সরু হয়ে আছে, সেটার জন্য নন স্টেরয়েডালই দেবে, কারণ নন স্টেরয়েডাল স্লো অ্যাক্টিং হলেও এটা লং লাস্টিং এফেক্ট, লঙ্গার এফেক্ট দেয় এটা, ঠিক আছে, লঙ্গার লাস্টিং এফেক্ট দেয়, এফেক্ট দেয়। আর ফাস্ট অ্যাক্টিংটা অনেক শর্ট টার্ম এফেক্ট দেয়। তো যাদের আজীবন দরকার, যাদের জেনেটিক কন্ডিশনের জন্য অ্যাজমা, যাদের আজীবন দরকার, তাদের নন স্টেরয়েডাল দেওয়া হয়। কারণ কি, স্টেরয়েডের প্রচুর সাইড এফেক্টস আছে, এই স্টেরয়েডাল ইনহেলার্স এর প্রচুর সাইড এফেক্টস আছে, সেগুলো আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু নয় তাই বলছি না। নন স্টেরয়েডালেরও আছে বাট অনেক কম, সেটা ম্যানেজ করা যায়। তো যাদের ধরো এই কোল্যাপসের জন্য হয়েছে জেনেটিক কারণে, যারা অ্যাজমাটিক কন্ডিশন নিয়েই জন্মেছেন, তাদের জন্য নন স্টেরয়েডাল ইনহেলার্স বা ব্রঙ্কোডাইলেটরস দেওয়া হয়। আর যাদের অবস্ট্রাকশন হয়েছে, সেই অবস্ট্রাকশনটা ক্লিয়ার তখনই হবে যখন তোমার ব্রঙ্কাইগুলো ডাইলেটেড হবে, মানে চওড়া হয়ে যাবে, তখন তুমি কাশি বা, হ্যাঁ কাফিংই বলবো, কাশির মাধ্যমে তুমি সেই অবস্ট্রাকশনটাকে বার করে দিতে পারবে, এলিমিনেট করতে পারবে। তো যদি ইমিডিয়েট রিলিফের দরকার হয় তখন স্টেরয়েডাল দেয়, যদি সেরকম সিভিয়ার কন্ডিশন না হয় তাহলে নন স্টেরয়েডাল দেয়। ঠিক আছে, এই এতগুলো কন্ডিশনের উপর ভিত্তি করে কোন টাইপ অফ ব্রঙ্কোডাইলেটর বা ইনহেলার দেবে সেটা ডক্টরস ডিটারমাইন করেন। সেটা ভাইটাল ক্যাপাসিটি টেস্ট তো করাই হয় ওই ব্রেথ অ্যানালাইজার দিয়ে, ঠিক আছে, করাই হয় ওই ভাইটাল ক্যাপাসিটির টেস্ট করাই হয়। তো মোটামুটি এই অ্যাজমার ব্যাপারে আর কিছু বলার নেই এখানে। আচ্ছা, অ্যাজমা তো গেল, ভাইটাল ক্যাপাসিটি কমলেই মানে অ্যাজমা মানে তোমার ভাইটাল ক্যাপাসিটি কম, ভাইটাল ক্যাপাসিটি কমলে অ্যাজমা হয় সেটা না, বাট অ্যাজমা হলে তোমার ভাইটাল ক্যাপাসিটি কমবে বা কম থাকবে, ঠিক আছে, এটা একটা মানে কি বলবো এফেক্ট অফ অ্যাজমা। নেক্সট হচ্ছে এমফাইজেমা। এর একটা ভালো নাম আছে, খুব সুন্দর নাম আছে এমফাইজেমা, সেটা হচ্ছে কি স্মোকার্স ডিজিজ। স্মোকার্স ডিজিজ কেন, স্মোকার্স ডিজিজ কেন, এমফাইজেমা দুভাবে হতে পারে। একটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং, মানে অ্যাক্টিভ স্মোকিং মানে কি ভাই, মানে তুমি নিজে বিড়ি সিগারেট খাচ্ছ, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে প্যাসিভ স্মোকিং। এটা কি, এটা হচ্ছে তুমি ক্লাবে বসে আছো বা পিকনিকে গেছো বা কোনো রিলেটিভের বাড়িতে গেছো বা কোনো বন্ধুদের সাথে আড্ডা মারছো তাদের বাড়িতে, হ্যাঁ, আর দেদার সিগারেট চলছে, তুমি খাচ্ছ না, তোমার আশেপাশে মোটামুটি লোকে সিগারেট খেয়ে কুয়াশা তৈরি করে দিয়েছে, তো তুমি সেই কুয়াশার মধ্যে বসে আছো যখন, হ্যাঁ, তুমিও কিন্তু ওই এক্সহেলড যে সিগারেট স্মোকটা সেটা ইনহেল করছো, সেটা আরো সাংঘাতিক। কেন বলো তো, এক্সহেলড যেটা তুমি এক্সহেল যেটা
মানে এক্সেলড স্মোকটা যেটা তুমি ইনহেল করছো, অন্যদের এক্সেলড এয়ারটা তুমি ইনহেল করছো, তো সেখানে কি অক্সিজেন বেশি, মানে সেই এয়ারে PCO2 বেশি, প্লাস সিগারেট স্মোকের সবকিছুই আছে। তো তোমার দুদিকে লস। প্যাসিভ স্মোকিং এটা আরো বাজে। মানে অ্যাক্টিভ স্মোকিং ভেবো না, মানে যারা খাও তারা ভেবো না যে ও বাবা আমি তো প্যাসিভ স্মোকিং করছি না। আরে ভাই, যারা প্যাসিভ স্মোকিং করছে তারা যদি তোমাদের থেকে দূরে থাকে তো মিটে গেল ঝামেলা। তোমরা তো নিজেরা তো অ্যাক্টিভ স্মোকিং করছোই সবসময়, আর কোনো লোক একা সিগারেট খায় না, খুব দুঃখ ছাড়া কোনো লোক একা সিগারেট খায় না, ঠিক আছে, সঙ্গতেই খায়। তো তুমি একই সাথে অ্যাক্টিভ প্যাসিভ দুটোই করছো, এটার জন্য। কিন্তু যারা অ্যাক্টিভ স্মোকিং এও নেই, প্যাসিভ স্মোকিং এও নেই, মানে কি সেই রকম সাধু পুরুষ যারা নিজেরাও খায় না, প্লাস সিগারেট খাওয়া লোকেদের সাথে মেলামেশা করে না, যাদের পৃথিবীতে তুমি পাবে না এই মুহূর্তে, তাদের এমফাইসেমা কোনোদিন হবে না। তার কারণ নামটাই হচ্ছে স্মোকার্স ডিজিজ। এই কারণেই স্মোকার্স ডিজিজ নাম, কারণ এটা একমাত্র এই দুভাবেই হতে পারে, এছাড়া হবে না। কিন্তু কাউন্টার লজিক কি, চলো যারা সিগারেট খায় তাদের পক্ষেও তো আমায় বলতে হবে। রাস্তা দিয়ে হাঁটছো, হ্যাঁ, তিনটে উবের, একটা বাস আর একটা মোটর বাইক সাঁ করে বেরিয়ে গেল, এবং তারা এক্সস্টটা তোমার নাকের উপরেই মেরে বেরিয়ে গেল, গল গল করে কালো ধোঁয়া। তুমি মোটামুটি, হ্যাঁ, 2 লিটার ধোঁয়া খেলে দাঁড়িয়ে, তোমার 100টা সিগারেট খাওয়া হয়ে গেল ওখানে। তো তুমি বল, এবার ধরো তোমার এমফাইসেমা ধরা পড়লো, তুমি কান্নাকাটি করে এলে, হ্যাঁ, আমার অ্যাড্রেস ফ্যাড্রেস জোগাড় করে আমাকে গালাগাল দিতে, হ্যাঁ কি পড়ালেন, না অ্যাক্টিভ স্মোকিং করি, হ্যাঁ, একবার সিগারেট কিনতে গেছিলাম, বাবা দেখে নিয়ে খুব মেরেছে আর খাইনি, না প্যাসিভ স্মোকিং করি, আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের 14 গোষ্ঠী কেউ খায় না, আমার বাড়ি তো ছেড়েই দিই, তাহলে আমার এমফাইসেমা কি করে হলো? আমার উত্তর একটাই, তুমি তো বাবা নন্দনে সিনেমা দেখতে গেছিলে, হ্যাঁ, তুমি বুক ফেয়ারে গেছিলে, তুমি না জানি আরো কোথায় কোথায় গেছিলে, তো সেখানে তুমি তো রাস্তা দিয়ে গেছো, তুমি তো আর হেলিকপ্টারে যাওনি, তো সেই ধোঁয়া গিলেছো এত বছর ধরে, হয়েছে, কি করা যাবে। তো তো মনে রাখবে, ফসিল ফুয়েল বার্ন করলে যে দূষিত গ্যাসগুলো নির্গত হয়, যে পলিউটেন্ট গুলো তৈরি হয়, তারাও কিন্তু এমফাইসেমা করতে পারে, মানে এয়ার পলিউশনের জন্য তোমার এমফাইসেমা হতে পারে। কিন্তু এই রোগটা যখন আবিষ্কৃত হয়েছিল তখন এয়ার পলিউশন বলে বস্তু ছিল, কিন্তু মানুষ জানতো না বা ততটা অ্যাওয়ারনেস ছিল না, তখন শুধু এই স্মোকিংকেই দায়ী করা হয়েছিল, তাই এটা স্মোকার্স ডিজিজ। কিন্তু মেকানিজমটা হচ্ছে সেটাই, একই মেকানিজম, ঠিক আছে। হয়টা কি ভাই, দেখো, এই যে ফসিল ফুয়েলের যে ধোঁয়াগুলো বা সিগারেটের ধোঁয়া, কি বলেছিলাম, এই যে তোমার অ্যালভিওলাই, এর মধ্যে কিউবয়েডাল সিউডো সার্টিফাইড এপিথেলিয়াম সেলস আছে, যেটাকে আমরা অ্যালভিওলার এপিথেলিয়াম বলছি। এই অ্যালভিওলার এপিথেলিয়ামের উপর আগের দিনই বলেছিলাম যে যেহেতু অ্যানারোবিক কন্ডিশনে এই সিগারেটের কনস্টিটুয়েন্টস গুলো বার্ন করে বা ফসিল ফুয়েল গুলো বার্ন করে, তো এরা কি করে, প্রচুর কোল টার তৈরি করে, মানে কোল টার না, তারা এক ধরনের অর্গানিক হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ড তৈরি করে, ঠিক আছে, যেটা ভোলাটাইল, যেটা তুমি ইনহেল করলে তোমার লাংসের মধ্যে যে জলটা আছে, এবার তোমার লাংসের মধ্যে জল মানে অ্যালভিওলার মধ্যে যে জলটা আছে, কি করে সেই জলটা এলো, আরে ভাই ওই তো ওই যে গো, রিভার্স হ্যামবার্গার এফেক্ট বা রিভার্স ক্লোরাইড শিফটে যেটা হয়, HCO3 সেলের মধ্যে ঢুকে আসে, Cl মাইনাস বেরিয়ে যায় অ্যালভিওলার সাইডে রিভার্স ক্লোরাইড শিফটের জন্য, ঠিক আছে, সেটার জন্য আবার কি তৈরি হয়, H2CO3 তৈরি হয়, H2CO3 আবার কি করে, এক্সেস ওয়াটারের, এক্সেস H2O এর সংস্পর্শে, ব্লাডে তো প্রচুর জল আছে, প্লাজমাতে 90% জল আছে, আর রক্তের মধ্যে 55% প্লাজমা, তো সেখানে কি হবে, হাইড্রোলিসিস হবে, হাইড্রোলিসিস হয়ে কি তৈরি হবে, H2O প্লাস CO2 তৈরি হবে, ঠিক আছে, H2O প্লাস CO2 তৈরি হবে, এই CO2 টা বাইরে বেরিয়ে যাবে, আর এই H2O টা কি করবে, ময়েশ্চার মেনটেন করবে অ্যালভিওলার মধ্যে টু প্রিভেন্ট ডেসিকেশন, আর কিছুটা বেরিয়েও যাবে, ওয়াটার ভেপার হয়, কিন্তু ম্যাক্সিমামটাই রয়ে যাবে, ঠিক আছে, টু প্রিভেন্ট ডেসিকেশন অফ অ্যালভিওলাই। যাই হোক, তো সেই জলের সাথে ওই ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডটা রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, কোল টার তৈরি করবে, কোল টার,
ঠিক আছে, কোলটার তৈরি করবে, যেটা তোমার অ্যালভিওলারের উপর জমা হবে। জমা হয়ে কি হবে, তোমার এই রেসপিরেটরি সারফেস কমিয়ে দেবে। ঠিক আছে, অ্যালভিওলাই ড্যামেজ তো করবেই, অ্যালভিওলাই ড্যামেজ তো করবেই, প্লাস রেসপিরেটরি সারফেস বাড়িয়ে দেবে। এই সরি, কি বলছি, অ্যালভিওলাই ড্যামেজ তো করবেই, প্লাস রেসপিরেটরি সারফেস কমিয়ে দেবে। ঠিক আছে, তো প্রপার এক্সচেঞ্জ অফ গ্যাসেস হবে না, প্লাস কি হবে, এই ড্যামেজ অ্যালভিওলাইতে দুটো জিনিস তৈরি হবে। এই অ্যালভিওলার এপিথেলিয়ামটা নষ্ট হয়ে গিয়ে এখানে কি তৈরি হয়ে যাবে, এই এপিথেলিয়ামটা উইল বি রিপ্লেসড বাই ফাইব্রাস টিস্যু। আর এই রিপ্লেস করার সময় প্রচুর ফ্লুইড রিলিজড হবে এই সেলগুলো থেকে, যে ফ্লুইডটা এইখানে জমবে। ঠিক আছে, যাকে আমরা বুকে জল জমা বলি, ফ্লুইডটা এখানে জমবে। ঠিক আছে, টিস্যু ড্যামেজ বা সেল ডেথের এই সেলুলার ফ্লুইড গুলো বা টিস্যু ফ্লুইড গুলো জমবে, আর ওই ডেড সেলগুলোকে ফাইব্রাস টিস্যু রিপ্লেস করে দেবে। তো তোমার এক একটা অ্যালভিওলি এক একটা ফাইব্রাস টিস্যু আর ফ্লুইড ফিল্ড স্যাক হয়ে যাবে। এবার এই ফ্লুইড ফিল্ড স্যাকটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে দেবে না, আর ফাইব্রাস টিস্যু, এই ফাইব্রাস টিস্যু ডাজ নট কোয়ালিফাই অ্যাজ আ রেসপিরেটরি মেমব্রেন। তাহলে তুমি ধীরে ধীরে তোমার এক্সচেঞ্জ অফ গ্যাসেস করার ক্যাপাসিটি হারাবে। তো বুঝতেই পারছো, এক্সচেঞ্জ অফ গ্যাসেস প্রপার না হলে তোমার কি কি ক্ষতি হতে পারে সেটা নতুন করে বলার কিছু নেই। এটা গেল এমফাইসেমা। এর কিওর কি, এই দুটোকে এলিমিনেট করো, এই দুটো রিজন, অ্যাক্টিভ প্যাসিভ স্মোকিং কে এলিমিনেট করো, অনেক চান্স কমে যাবে। মাস্ক পরে বেরো বাইরে, শুধু করোনার জন্য নয়, পলিউশন আটকানোর জন্য মাস্ক ভীষণ দরকার, এমফাইসেমার রিস্ক কমবে। আর যদি হয়েও যায় তাহলে কি করতে হয়, এক্সট্রিম কেসেসে এই লাংস ট্যাপিং করতে হয়, ট্যাপ করে জল বার করতে হয়, আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে রাখতে হয় সিভিয়ার কেসে। ঠিক আছে, সিভিয়ার কেসে। আর কি, স্টেরয়েড দিতে হয় ব্রঙ্কোডাইলেশনের জন্য, যাতে এয়ার বা পাসেজ গুলোকে অন্তত চওড়া করে দিয়ে বেশি বেশি এয়ার নেওয়া যায়, যাতে কম অ্যালভিওলে থাকলেও যারা আছে তারা ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে কাজ করতে পারে। স্টেরয়েড দিতে হয়, এই সমস্ত হচ্ছে কাজ। আচ্ছা, লাস্ট হচ্ছে কি, প্রফেশনাল হ্যাজার্ডস। প্রফেশনাল হ্যাজার্ডস, এটা আবার কি বুঝতে, দেখো আমাদের দেশে আনঅর্গানাইজ সেক্টর বিশাল বড়, আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরও বিশাল বড়, এবং এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মেইন লেবার ফোর্সটাই আনঅর্গানাইজড। এদের না কোনো সেফটি নর্মস ফলো করানো হয়, না এদের কোনো ভালোভাবে কোনো মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয়, না এদের সেফ ওয়ার্কিং কন্ডিশন প্রোভাইড করা হয়। তো সেই কারণে এদের নানা রকম রোগ হতে পারে, যে রোগগুলোকে প্রফেশনাল হ্যাজার্ড বা প্রফেশনালি অ্যাকোয়ার্ড ডিজিজ বলে। কি ধরনের রোগ হতে পারে রেসপিরেটরি সিস্টেমে, নাম্বার ওয়ান হচ্ছে যারা অ্যাসবেস্টস কারখানায় কাজ করে তাদের অ্যাসবেস্টোসিস হতে পারে, যারা পাথর ভাঙার কলকারখানায় কাজ করে বা বালির খাদানে কাজ করে তাদের সিলিকোসিস হতে পারে, সিলিকোসিস হতে পারে। ঠিক আছে, এই দুটো হতে পারে। এই দুটোরই এফেক্ট এক, কি এফেক্ট, এই যে লাংস আছে না, এই লাংসের এই যে এপিথেলিয়াল অ্যালভিওলার এপিথেলিয়াম আছে, মানে এটা অ্যালভিওলে, লাংস বলছি না, লাংসের মধ্যে অ্যালভিওলাই আছে, তো অ্যালভিওলার মধ্যে অ্যালভিওলার এপিথেলিয়াম আছে, আছে। এর মধ্যে কি হয়, অ্যাসবেস্টাস বা সিলিকনের পার্টিকেলস গুলো নিডল লাইক হয়, তারা কি করে এরকম ভাবে ফুটে ফুটে যায়, মানে এফোর ওফোর করে দেয়, পারফোরেট করে দেয়, ড্যামেজ করে দেয়, বিধে গিয়ে এই অ্যালভিওলার এপিথেলিয়ামের মধ্যে এসে বিধে গিয়ে এই অ্যালভিওলার এপিথেলিয়ামটার ক্ষতি করে দেয়। তার ফলে কি হয়, তার ফলে যেটা হয়, এই সেলগুলোকে রিপ্লেস করে কে, ফাইব্রাস টিস্যু, প্লাস যেহেতু সেল ডেথ হয় তাই প্রচুর ফ্লুইড অ্যাকুমুলেশন হয় এই রিজিয়নটা। এর ফলে বুঝতেই পারছো, অ্যাসবেস্টোসিস বা সিলিকোসিস হলে তোমার রেসপিরেটরি সারফেস ড্যামেজ হবে, রেসপিরেটরি মেমব্রেন নষ্ট হয়ে যাবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না, তার ফলে যা হওয়ার তাই হয়। এগুলো কিন্তু স্যাডলি ইনকিউরেবল, একবার হলে আর কিছু করা যায় না। আর অ্যালভিওলির এই টাইপের ড্যামেজ কিন্তু ইরিভার্সেবল,
ড্যামেজড অ্যালভিওলিকে সারানো যায় না, আর আর্টিফিশিয়াল অ্যালভিওলিও তৈরি করা সম্ভবপর হয়নি এখন অবধি। ক্লিয়ার? তো অ্যাসবেস্টোসিস সিলিকোসিস কিন্তু খুবই বাজে রোগ এবং বেশি দিন বাঁচেও না লোকে। তার কারণ কি জানো তো? এই অতিরিক্ত ফাইব্রাস টিস্যু তৈরি হওয়ার জন্য সেল ডিভিশন খুব র্যাপিড হয়ে যায়। তো তখন সেল সাইকেলের যে চেক পয়েন্টস গুলো আছে সেগুলো মানা হয় না। সেল সাইকেলের চেক পয়েন্টস না মানলে র্যাপিড সেল ডিভিশন হলে উল্টো পাল্টা গ্রোথ হয়, যাকে টিউমার বলে। এবং অনেক ক্ষেত্রে সেই টিউমার গুলো এই অ্যাসবেস্টস এবং সিলিকনের যে কিছু কেমিক্যাল প্রপার্টিজ আছে সেই কেমিক্যাল প্রপার্টিজ গুলো সংস্পর্শে এসে দে ওই টিউমার গুলো মে টার্ন টু ডিভাইড অ্যান্ড এক্সপ্যান্ড, যাকে আমরা ম্যালিগনেন্সি বলতে পারি। মানে ম্যালিগনেন্ট টিউমার হয়ে যায়, সোজা কথায় লাং ক্যান্সার। তো লাং ক্যান্সার হওয়ার কিন্তু এটাও একটা প্রধান কারণ, অ্যাসবেস্টোসিস সিলিকোসিস অ্যালং উইথ এমফাইজেমা। ঠিক আছে? সিওপিডি তোমাদের আগের দিনই বলেছি, করোনারি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সেটা অবশ্য ক্যাপিলারি প্রবলেম, সেটাও সুইমিং এর জন্য হয়, কোল্ড টারগুলো ব্লাড ভেসেল ব্লক করে সেটার জন্য, তাই সেটা আর বলছি না। তো এই গেল আমাদের বিভিন্ন ডিজিজ বা কন্ডিশন। এবার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কি কি জায়গা থেকে আসতে পারে? ইনহেলেশন এক্সহেলেশন থেকে আসতে পারে, মানে মেকানিজম কোনটা অ্যাক্টিভ প্রসেস কোনটা প্যাসিভ প্রসেস সেটা আসতে পারে। আর কিসে প্রশ্ন দিতে পারে? আর দিতে পারে কি কি মাসেলস ইনভলভ। ঠিক আছে? ওই যে ফিফথ থোরাসিক ভার্টিব্রা থেকে ট্র্যাকিয়াটা ভেঙে দুটো ব্রঙ্কাইতে চলে যাচ্ছে, ওই পজিশনটা আসতে পারে। ট্র্যাকিয়ার ভেতরে কি টাইপের সেল থাকে? কলমনার সিউডো সার্টিফাইড সিলিয়েটেড এপিথেলিয়াল সেলস। ব্রঙ্কায়ের মধ্যে থাকে হচ্ছে টিউবয়েডাল সিউডোস্ট্রাটিফাইড সিলিয়েটেড এপিথেলিয়াল সেলস, এগুলো আসবে। রেসপিরেটরি মেমব্রেন কি দিয়ে তৈরি, তার থিকনেস কত, ফ্যাক্টরস অফ গেসিয়াস এক্সচেঞ্জ এবং তার ফিজিক্যাল কেমিক্যাল মেকানিজম যেগুলো বলেছি সেগুলো থেকে প্রশ্ন আসবে। O2 ডিসোসিয়েশন কার্ভ থেকে P50 এর ভ্যালুর ওপর বোরস এফেক্ট, হলডেন্স এফেক্ট বা রাইট হ্যান্ড শিফট বা লেফট হ্যান্ড শিফটের কি এফেক্ট, H+ কনসেন্ট্রেশন, টেম্পারেচার, পিএইচ এর উপর বোরস এফেক্ট বা রাইট হ্যান্ড শিফট বা হলডেন্স এফেক্ট, লেফট হ্যান্ড শিফটের কি কি আমরা জানতে পারি বা কি কি কন্ডিশন সেটা আমরা বলতে পারবো, কি হয় সেটা বলতে পারবো। আচ্ছা, একটা গ্রাফ দিয়ে তোমাকে একটা পয়েন্ট দিয়ে বলতে পারে যে এখানে PO2 ও হাই, অক্সিজেন স্যাচুরেশনও হাই, তাহলে এটা ব্লাডটা কোন সাইডে আছে? বলবে অ্যালভিওলার সাইডে আছে। আর উল্টোটা যদি অরিজিনের কাছাকাছি থাকে PO2 এর ভ্যালু আর স্যাচুরেশনের ভ্যালু, তাহলে বলবে ভেনাস সাইডে আছে বা ভেনাস ব্লাড। ঠিক আছে? এগুলো কিন্তু বলতে হবে। আর আর কি আসতে পারে? যে কার্ভের একটা পয়েন্টের পজিশন দেখে তোমাকে বলতে পারে যে বলো এখানে অক্সি হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না কার্ভ অ্যামিনো হিমোগ্লোবিন। যদি ওপর দিকে থাকে হায়ার ভ্যালু করেসপন্ড করে ওই ডটটা বা প্লটিং পয়েন্টটা, তাহলে বুঝবে ওখানে অক্সি হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। আর যদি লোয়ার পয়েন্টে করেসপন্ড করে অরিজিনের কাছাকাছি পয়েন্টটা থাকে তাহলে বুঝবে ওখানে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। এই সমস্ত প্রশ্ন আসতে পারে। আর কি আসতে পারে? আর আসবে হচ্ছে এই ডিজিজগুলো, এমফাইজেমার ব্যাপারে আসতে পারে। আর ইনহেলার ফিনহেলার নিয়ে না দেওয়ারই চান্স বেশি, তবে ড্যামেজটা কিভাবে হয় সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। আর এই প্রফেশনাল হ্যাজার্ড, এই অ্যাসবেস্টোসিস সিলিকোসিস নিয়েও জিজ্ঞেস করতে পারে। অ্যাজমা নিয়ে কিন্তু অবশ্যই আসবে। তো এগুলো অবশ্যই দেখে নেবে। এই মেন জায়গাগুলোই হচ্ছে কোয়েশ্চেন করার জায়গা। ঠিক আছে? পিএইচ বললামই একটু আগে, বোর্স এফেক্ট, হলডেন্স এফেক্ট, টেম্পারেচার, H+ আর পিএইচ আর P50 ভ্যালু, ব্যাস। এর বেশি এই চ্যাপ্টার থেকে মানে প্রশ্ন আসার জায়গা নেই, যদিও প্রচুর জায়গা আছে প্রশ্ন করার। তো ভালো করে পড়বে। আর এর সাথে আমরা এই লেসনটা রেড পয়েন্টে চলে এলাম। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। স্টে টিউন ফর মোর ক্লাসেস। থ্যাংক ইউ।